সকালে ভয়ের কথা ভাবছিলাম। কেন ভয় পাই, কিসে কিসে ভয় পাই, ভয়ের গভীরতা কতটা, ভয়ের বিস্তার কতটা, ভয় কতটা ভয়ঙ্কর। সবচেয়ে বড় কথা সেই প্রথম বাক্যটি, কেন ভয় পাই। সকালবেলা পথের পাঁচালীর বই থেকে একটি পর্ব পড়ছিলাম। প্রতিদিনই নিয়মিত এখন পড়ছি একটু একটু করে পথের পাঁচালী থেকে, তাও কিশোর সংস্করণ থেকে, বাচ্চাদের বই, বাচ্চাদের উপযুক্ত বই, উপযোগী করে লেখা বই। সেখান থেকে লেখা মানে সম্পাদনা করা আর কি। তো সেখান থেকে পড়ছিলাম, কারণ আমিও তো একটি বাচ্চা বিশেষ, বড় হবার কোনো গুণাবলী আমি আমার জীবনে অর্জন করে উঠতে পারিনি। বড় হতে গেলে যা যা কিছু থাকতে হয়, যা যা কিছু অর্জন করতে হয়, সেসব আমার ছিলও না, আর আমি অর্জনও করতে কখনো প্রয়াস পাইনি। তাই বড় হওয়া হয়নি। তাই আমি ওই কিশোরদের, কিশোর কিশোরীদের উপযুক্ত যে পথের পাঁচালী সংস্করণটি অক্সফোর্ড প্রণীত, সেটি থেকে রোজ একটু একটু করে পড়ি। তো আজকের পর্বটি একটু বড় ছিল। অন্য দিনের পর্বগুলো 1.5 পাতা 2 পাতা, ম্যাক্সিমাম 2.5 পাতার মধ্যে শেষ হয়ে যাচ্ছিল। আজকের পর্বটি 9 পৃষ্ঠা ব্যাপী। তো যখন প্রতিদিনই ভয় পাই, প্রতিদিনই পড়তে বসে ভয় পাই যে আমার মুখে কথা আটকে যাবে, আমি যেটা চোখে দেখছি সেটা না পড়ে আমি যা চোখে দেখছি না তা আমি পড়ে যাব। এই ধরনের ভুল, এগুলিকে ভুল বলা হয়। তো এই ধরনের ভুল আমি করে থাকি। এই ভুল যখন আমি বুঝতে পারি, আমি যখন পড়ে পেরিয়ে গেলাম, তখন আমি বুঝতে পারি যে আমি ভুল করে ফেলেছি। আর তখনই ভয়ে বুকের ভেতরটা দূর দূর করে কেঁপে ওঠে, ভয়। তো আজকে এই 9 পৃষ্ঠাব্যাপী পরিচ্ছেদটি যখন আমি পড়তে শুরু করলাম, তখন আমি ভয় পেলাম, প্রচণ্ড ভয় পেলাম যে এত বড় একটা পরিচ্ছেদ আমি একটা ভিডিওর মধ্যে পড়ে শেষ করতে পারবো না, পড়ে শেষ করতে পারবো না, সঠিকভাবে পড়তে পারবো না, ভুলভালভাবে পড়ব, বাক্যগুলো অর্থ না বুঝে পড়ব, কোন বক্তব্যটি কোন বক্তার সেটা না বুঝে পড়ব, কে কাকে কিভাবে বলছে সেটা না বুঝে বলবো, কোন বক্তব্যের মধ্যে রাগ আছে উষ্মা আছে সেটা না বুঝে পড়ব, কোন বক্তব্যের মধ্যে অনুরাগ আছে, রাগে এবং অনুরাগে ফারাক করতে পারবো না, এই সব ভয়। তথাপি আমি ঠিক করলাম, ঠিক আছে, ভয়কে আমি ভয় পাবো না, ভয়কে আমি ভয় পাবো না, এইটা মনে করে আমি পড়তে শুরু করলাম। বেশ খানিকটা পড়লাম, 1 পাতা 1.5 পাতা মতো পড়েছি। তারপরেই ওই বুকের ভেতরে দূর দূর করে দৌড়ে যাওয়া, পা ফেলে দৌড়ে যাওয়া, অজানা ব্যক্তি যখন বাড়ির পাশ দিয়ে অন্ধকার রাত্রিবেলা যেখানে ইলেকট্রিসিটির আলো নেই, সে গ্রামে বন জঙ্গলে ঘেরা বাড়ি, তার বাড়ির দেওয়ালের বাইরে দিয়ে যখন কোনো ব্যক্তি দুদ্দার করে দৌড়ে চলে যায়, সেই যে শব্দটা হয় ওটা হলো ভয়ের পদধ্বনি। ওই ভয়ের পদধ্বনি দুদ্দার করে দূর দূর করে বুকের ওপরে ভয়ের পদচারণা আমাকে ব্যস্ত করে তুলল। আর আমি প্রতি লাইনে লাইনে ভুল পড়তে শুরু করলাম। এখন এই ভুল করা বা ভুল পড়া বা ভুল বলা বা ভুল শোনা বা ভুল দেখা, এদেরকেও আমি অতটা ভয় পাই না। কিন্তু আমি তো সমাজে বাস করি, আমি তো একটা সিস্টেমের মধ্যে বাস করি। সেখানে অধিকাংশ মানুষ ঠিক বলতে কি বোঝে না, যা ফ্রেমে আবদ্ধ, যা কিছু ফ্রেমে আবদ্ধ, যা কিছু পূর্বোক্ত, যা কিছু
আর্ষদের দ্বারা উচ্চারিত তাকে ওরা সঠিক মনে করে, যথাযথ কারণেই মনে করে, কারণ সেটা যে সঠিক সেটা প্রমাণ করার জন্যে বইটির নাম করা যাবে, লেখকের নাম বলা যাবে, সেই প্রাজ্ঞ ব্যক্তির যিনি এই উক্তিটি করেছেন তার নাম বলা যাবে। তাই সেটাকে সঠিক না বলে তো কোনো উপায় থাকে না। কিন্তু আপনি কোনো একটা কথা উপলব্ধি করছেন, কোনো একটা বোধ, কোনো একটা ভাবনা, কোনো একটা চিন্তা, কোনো একটা দেখা, যখন আপনি সেটা অনুভব করছেন, সেটা যখন আপনি কোথাও রাখবেন কারোর কাছে, একজনের কাছে বা একাধিক ব্যক্তির কাছে, তখন তারা জানতে চাইবে যে আপনার এই বোধ, আপনার এই অনুভূতি, আপনার এই ভাবনা, আপনার এই চিন্তা কার দ্বারা সমর্থিত, ইতিহাসে কোথায় লেখা আছে, কার বইতে লেখা আছে, কোন বিশেষ ব্যক্তি বলে গেছেন। সেটি আপনি দেখাতে পারবেন না, আর সেটি যদি আপনি দেখাতে না পারেন তাহলে সেটা ভুল। সেই অর্থে যে ভুল করা, সেই ভুল আমি করে ফেলি, আর আমি ঠিক করে নিয়েছি যে ভুলকে আমি ভয় পাবো না। তাই এই 9 পৃষ্ঠাব্যাপী পরিচ্ছেদটি ভুল করতে 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 করতেই আমি পড়া শেষ করে ফেললাম। উচ্চারণে ভুল, শুদ্ধতা বিশুদ্ধতা বিভিন্ন রকমের ভুল করে ফেললাম, করে আমি ওটাকে শেষ করে ফেললাম। তখন আমি মনে মনে ভাবলাম যে এই যে আমি ভয় পাই, এত যে আমি ভয় পাই, এই ভয়গুলো আমি কেন পাই, আর কি কি রকমের, কোন কোন রকমের ভয় আমি পাই, সেগুলো একটা কোনো জায়গায় লিখে নেবো, ছোট করে নোট করে নেবো, নোট করে নিয়ে বলতে শুরু করব। তাতে করে কী হবে, বলাটা সুবিধা হবে, সবটুকু বলা হবে, অনেকটা হয়তো ভুলে যাই। এর আগে যত যত বাজে কথা বলেছি, সেই বাজে কথার বিষয়গুলোর মধ্যে অধিকাংশ বিষয় আমি ভুলে গেছি। যা আমি ভেবেছিলাম কাজে কর্মে, উঠতে বসতে, দোকানে বাজারে যেতে, রাস্তায় হাঁটতে হাঁটতে যা আমি ভেবেছিলাম, সেই ভাবনাগুলো যখন আমি বলতে বসেছি, সেই ভাবনার অধিকাংশগুলোই ভুলে গেছি। আর যা যা আমি ভাবিনি সেরকম অনেক কিছু এই বাজে কথার মধ্যে বলে ফেলেছি। তখন এই ভয় নিয়ে আমি ভেবেছিলাম যে তাহলে এগুলো আমি একটা কাগজে লিখে রাখি, লিখে রেখে তারপর পয়েন্ট ধরে 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 আমি আমার নিজের ভয়ের কথা বলবো, আমার ভয়ের সঙ্গে আপনাদেরকে পরিচিত করাবো, বা আমার ভয়কে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। যদি আমার ভয় আপনাদের মতো জ্ঞানী, গুণী, বিদ্বজ্জন, সাহসী, বীর্যবান, ঋজু ব্যক্তিদের সঙ্গে যদি আমার ভয় পরিচিত হয়, তাহলে হয়তো সে তার নিজের ভয় খানিকটা কাটিয়ে উঠতে পারলেও পারতে পারে, একথা ভেবেছিলাম। কিন্তু আমার জীবনে সেটি কখনো হয়নি। আমার লেখাপড়ার জীবনে, আমার খেলাধুলার জীবনে, আমার বড় হতে চাওয়ার জীবনে, আমার চাকরি জীবনে, আমার সংসার জীবনে, কোনো জীবনেই আমার কোনো প্রাক প্রস্তুতি ছিল না। আমি তৈরি হয়ে অনুশীলন করে কখনো কোনো পরীক্ষায় বসিনি। এমনকি পরীক্ষাকে আমি অনেক সময় অস্বীকারও করেছি। পরীক্ষা নিজে যেচে আমাকে আমার হাতে পায়ে ধরে সেধেছে যে আমার কাছে তুই পরীক্ষিত হ, কিন্তু আমি নিজেকে কখনো তৈরি করিনি, পরীক্ষা দেবার জন্য প্রস্তুতি নিইনি। তাই যা আমি সারা জীবনে করিনি, যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, খুব 2-4 জন মানুষ, 2-4 জন বন্ধু, আমাকে তো ব্যক্তিগতভাবে চেনার কোনো কারণ থাকতে পারে না, কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই, কোনো যুক্তি নেই, কোনো প্রেক্ষা নেই, কিছুই নেই। তাই আমাকে ব্যক্তিগতভাবে চিনবে কেন লোকে, কী জন্য চিনবে, এবার যেখানে আমি নিজেই নিজেকে ব্যক্তিগতভাবে তেমন চিনি না, তাই চেনার কোনো প্রশ্ন নেই। তবু 2-1 জন বন্ধু বান্ধব যারা হয়তো মনে করেন তারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, তারা জানেন যে আমি প্রস্তুতি নিয়ে জীবনে কিছু করিনি। মোটামুটি আমার এই যে জীবনের দেখতে শেখা, বলতে শেখা, শুনতে শেখা, সঠিকভাবে আচরণ করতে শেখা, এগুলোর যে একটু আধটু পরিচয় আমি ইদানিংকালে পাচ্ছি, ওই বর্ণ পরিচয়ের মতো করে, সেটা শুরুই হয়েছে আমার 65 বছর বয়সের পর থেকে। 65 বছর বয়সে পদার্পণ করেছি, তারপর থেকে আমার এই বোধ, বুদ্ধি, চিন্তা, ভাবনা, দেখা, শোনা, বলা, কওয়া,
পরিকল্পনা করা, স্বপ্ন দেখা, স্বপ্ন ভাঙা, কোনো কিছু ভেঙে ফেলা, কোনো কিছু গড়ে তোলা, এসবগুলোকে আমি যে একটু একটু শিখেছি অ আ ক খ শেখার মতো করে, সেটা ওই 65-তে পদার্পণ করার পর থেকে। তার আগে পর্যন্ত আমি সব কিছুই জানতাম না। আমি আমিষ নিরামিষ চিনতাম না, জানতাম না। আমি বাজার দর জানতাম না, চিনতাম না। বাজার দর মনে রাখতে পারতাম না। বাজার জিজ্ঞেস করে আমি একটা পরিমাণ কিনে তার দাম কত হচ্ছে সেটা আমি ক্যালকুলেশন করতে পারতাম না। আমি যার কাছে 10 বার ঠকেছি, 11 বারের বার তাকে অবিশ্বাস করতে পারতাম না। যার কাছে আমি কখনোই ঠকিনি তাকে আবার আমি বিশ্বাসও করে উঠতে পারিনি। ফলে সব কিছুই ভুল ভালে ভরা। এই তথাকথিত ভুল, যে ভুলের কথা বলছিলাম, ওই ভুল। তো ফলে এই যে ভয় আমি কেন পাই সেটা নিয়ে আমি ভেবে চিনতে আয়োজন করে বসতে এখনও বসিনি, কিন্তু তথাপি আমি ভয় পাই। এবং ভয় এমনভাবে পাই আমার পুরো শারীরিক সিস্টেম ভয়ার্ত হয়ে ওঠে, ভয়ার্ত হয়ে ওঠে। আমার হাত পা, আমার নার্ভ স্নায়ুতন্ত্র, আমার বুকের ধুকপুকুরি, আমার মাথার চিন্তার জট, আমার চোখের দৃষ্টি, আমার জিহ্বার উচ্চারণ করতে চাওয়া, জিহ্বা বা বাকযন্ত্র যাই বলুন, তার উচ্চারণ করতে চাওয়ার যে স্পৃহা, সব কিছুতে ভয়ের একটা মোটা প্রলেপ এসে পড়ে। কোনোটাই আমি সঠিকভাবে করতে পারি না। এখন ভয় পাই কেন? আমার যেটা মনে হয়েছে, বা এই 65 বছরে পদার্পণ করার পর থেকে আমি যেটা মনে করছি, ভয় অন্যান্য বিষয়ের সঙ্গে ভয় পাওয়া সম্পর্কেও, যে আমি ভয় পাই এই কারণে যে যা আমি চাইনি তার সঙ্গে যখন আমাকে মোকাবিলা করতে হচ্ছে, সেই অপরিচিত বিষয়টি, অপরিচিত বস্তুটি, অপরিচিত সময়টি, অপরিচিত ঘটনাগুলি, অপরিচিত ইন দ্য সেন্স আমার কল্পনার মধ্যেও নেই, আমি যাকে কখনো কল্পনাও করিনি। মনে করুন এমন কল্পনা আমি করছি যে সমুদ্রের সমস্ত জল আমি পান করে ফেলেছি। মনে করুন এমন কল্পনা আমি করছি যে তপ্ত মরুভূমির উপরে আমি পা দিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মরুভূমিটি সবুজে পরিপূর্ণ হয়ে উঠল। এমন স্বপ্ন আমি দেখতে পারি। তো সেই সব স্বপ্নের কথা নয়, এমন স্বপ্ন যা আমি কখনো দেখিনি, সেই স্বপ্ন যদি আমার সামনে এসে হাজির হয় তখন আমি ভয় পাই। কারণ তার সঙ্গে কীভাবে মোকাবিলা করবো আমি জানি না। তার ভাষা, কোন ভাষায় তার সঙ্গে কথা বলবো, তাকে কিভাবে বসতে দেবো, কিভাবে আপ্যায়ন করব, তাকে জমহুজুর করব, নাকি তাকে বন্ধুত্বের মতো হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেব, তাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করব, ঠিক করতে পারি না, ভয় পাই। সে তো আমার অপরিচিত, সে তো আমার কল্পনাপ্রসূতও নয়। তাই তার জন্য আমার কোনো প্রস্তুতি ছিল না, তাই আমার ভয়। এটি একটি মূল কারণ, যেসব কারণে আমি ভয় পাই। আর কি কারণে ভয় পাই? না, যে আমিকে আমি চিনি, বা যে আমিকে আমি চিনি, সেই আমি ছাড়া অন্য কোনো আমির আবির্ভাব হয়ে যাবে না তো আমার মধ্যে? এই আশঙ্কায় আমি আশঙ্কিত থাকি, আমি ভয় পাই যে অন্য কোনো আমি যেন আমি না হয়ে উঠি। সেটা কেমন একটু বিশ্লেষণ করে বোঝানো যাক। যেমন আমি জলে স্নান করতে, জলে ভিজতে খুব ভালোবাসি। এখন এমন হয়ে যাবে না তো কোনো দিন যে আমি জলে নামলাম আর জল শুকিয়ে বাষ্প হয়ে গেল? আমি ভয় পাই। আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি তখন রাস্তার দুধারে যে সবুজ গাছপালা, যা সমস্ত বেশিরভাগ লোকজনই দেখে থাকে, আমিও দেখে থাকি, তখন সেই গাছপালাগুলি অন্যান্য লোকেদের সঙ্গে কেমন, কিভাবে, কোন ভাষায় কথা বলে আমি তো জানি না,
কিন্তু আমার সঙ্গে তারা যেভাবে যে ভাষায় কথা বলে সেগুলো আমি জানি। এখন আমি ভয় পাই যে গাছপালাগুলো কোনোদিন কোনো অজানা ভাষায় আবার আমার সঙ্গে কথা বলবে না তো, কারণ আমি তো লেখাপড়া জানি না, আমি তো ভাষা জানি না, বহু ভাষাবিদ আমি নই। তাহলে সে যদি অন্য ভাষায় কথা বলে তাহলে তো আমি তার কথার উত্তর দিতে পারবো না, তো তার কথা বুঝতেই পারবো না সে কি বলতে চাইছে। তেমন হবে না তো, এইসব ভয় পাই। মনে করুন আমি একটা বহুতল বাড়ির উপরে উঠেছি, ধরুন 10 তলা 20 তলা, আরও বেশি বহুতল বাড়ি আরও উঁচু হয়, 40 তলা 50 তলা, এরকম বহুতল বাড়ির উপরে আমি উঠেছি। একদম শীর্ষস্থলে উঠে আমি দাঁড়িয়ে আছি, শীর্ষতলে উঠে আমি দাঁড়িয়ে আছি। যখন আমি দাঁড়িয়ে আছি তখন ওই বাড়িটির যে ভিত, তার যে ভিত্তি, তার যে স্ট্রাকচার, তার যে গঠন, তার যে নির্ভরযোগ্যতা, তার যে বিশ্বাসযোগ্যতা, এই সবগুলোর প্রতি আমার একটা আস্থা আছে বলেই আমি একটা 50 তলা বাড়ির শীর্ষতলে উঠে দাঁড়িয়ে থাকতে পারছি। নাহলে তো আমি মাথা ঘুরে পড়ে যেতাম, আমি ভয়ে আর্তনাদ করে মারা যেতাম। তাহলে ওই বাড়িটি যে নির্মাণ করেছে, যে বা যিনি বা যারা নির্মাণ করেছেন তাদেরকে আমি বিশ্বাস করি। যে মেটেরিয়াল দিয়ে ওই বাড়িগুলো নির্মিত হয়েছে সেই মেটেরিয়ালগুলোকে আমি বিশ্বাস করি। আমার ভয় হয় আমি সেই নির্মাণ শিল্পীদের এবং ওই উপাদানগুলির উপর কখনো আস্থা হারিয়ে ফেলবো না তো, সেই ভয়, প্রচণ্ড ভয়, ভয়ে গায়ে কাঁটা দিয়ে যায়। কালকেই একজন পরিচিত জনের বাড়িতে গিয়েছিলাম, তার ছেলেটি আবার পুত্রসম বা তার থেকেও ছোট বলতে পারেন। তো তাদের বহুতলের ফ্ল্যাটে উঠেছি লিফটে করে। নামার সময় সেই ছেলেটি আমাকে লিফটে করে আবার নিচে নামিয়ে দিতে এলো, বললো আমাদের লিফটটা সবসময় সঠিক আচরণ করে না, কখনো কখনো মধ্যপথে সে যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়তে পারে। ভয়। তাহলে আমি যেখানে যেতে চাইছি সে তো আমাকে সেখানে নিয়ে নাও যেতে পারে, সে আমাকে ভুল জায়গায় নিয়ে যেতে পারে, সে আমাকে নাও তুলতে পারে। আমি যখন আমার অভীষ্ট লক্ষ্যে উঠতে চাইছি তখন লিফট আমাকে তুলছে, আমাকে তুলে নিয়ে যাচ্ছে। আবার মনে করুন আমি অভীষ্ট মাটির দিকে, মাটি আমার অভীষ্ট, মাটির দিকে আমি যাত্রা করতে চাইছি, তখন আমি 20 তলা থেকেও যদি মাটির দিকে নামি তাহলে ওটা হচ্ছে আমার উত্তরণ, কারণ মাটি আমার লক্ষ্য। এখন লিফট যদি আমাকে মাটিতে পৌঁছে না দিতে পারে, যদি আমাকে গ্রাউন্ড ফ্লোরে নামাতে না পারে লিফট, তাহলে সেই লিফটের বিশ্বাসযোগ্যতা থাকবে না, লিফটকে আমি বিশ্বাস করতে পারবো না। এবং তখন আমার নিজের যে পা, আমার যে নিজের পা দুটো, আমার যে নিজের আত্মপ্রত্যয়, যেভাবে আমি সিঁড়ি ভেঙে ভেঙে নেমে আসতে পারি বা কোনো কিছুকে ধরে নেমে আসতে পারি অবলম্বন করে, সেটাও আর আমার উপায় থাকবে না, কারণ আমি তখন লিফটের মধ্যে বন্দি। আমি জলের পাইপ বেয়েও নামতে পারবো না, সিঁড়ি ভেঙে ভেঙে কষ্ট করে হলেও সিঁড়ি ভেঙে ভেঙে গড়িয়েও নামতে পারবো না, কোনোভাবেই নামতে পারবো না। তো লিফট কখনো আমার সঙ্গে এমন আচরণ করবে না তো, এই ভয়, এমনও ভয়। আমি কেন ভয় পাই? এই কারণে ভয় পাই। আমি আর একটা কারণে ভয় পাই, যে আমি ভয় পেয়েছি মনে করে আমার কোনো নিকটজন, বন্ধুজন, পরিবারস্থ, মা বাবা, স্ত্রী পুত্র, এরা ভাই বোন, এরা ভয় পাবে না তো। এই সামান্য কিছুদিন আগের একটি ঘটনা বলছি। আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম, সেখানে আমি ছিলাম উপরতলায়, 2 তলার উপরে। সেখানে উপরতলায় আমি একা ছিলাম, আমি সেখানে কিছু পড়াশোনা ইত্যাদি করছিলাম। নিচতলায় সবাই ছিল, আমার মা ছিল, আমার ভাইয়ের স্ত্রী, আমার স্ত্রী, ছেলেমেয়েরা, ভাইয়ের মেয়ে, জামাই, এরা সবাই নিচতলায় ছিল, আমি উপরতলায় একা ছিলাম।
ওই জন্য সারা জীবনে জানেন তো, এটা পাশাপাশি বলে নিচ্ছি, এটা এই বিষয়ের বিষয় নয়, তবু আমি পাশাপাশি বলে নিচ্ছি। এই জন্য না সারা জীবনে আমি ওপরে উঠতে চাইনি, কারণ ওপরে উঠতে গেলে একা হয়ে যাবার খুব ভয় আছে, একা হয়ে পড়ার খুব সম্ভাবনা আছে। যত নিচে থাকবেন তত অনেকের মধ্যে থাকতে পারবেন, যত উপরে উঠবেন তত একা হয়ে পড়বেন। কারণ উপরটা তো ওই শঙ্কুর মতো ওই সূচগ্র বিন্দুতে গিয়ে শেষ হবে, সেখানে একটি লোকের বেশি স্থান হবে না। শঙ্কুর নিচের অংশটা ভাবুন, গোলাকৃতি বৃত্তাকৃতি যে অংশটা, সেখানে অজস্র লোক, আর শঙ্কুর সেই সূচগ্র জায়গাটা, সেখানে মাত্র একটি লোক। সেই একটি লোক হচ্ছেন আপনি। তখন আপনার যদি পদস্খলন হয়, আপনি ধরার আর কাউকে পাবেন না, কারণ আপনার পাশে কেউ নেই, আপনার বন্ধু নেই। সবারই মাথায় পা দিয়ে দিয়ে আপনি ওপরে উঠেছেন, আপনি একা। তো যাই হোক, তো এই কারণে আমি ভয় পাই যে অন্য কেউ আমার জন্য ভীত হবে কিনা। তখন আমি ওই গ্রামের বাড়িতে, আমি উপরতলায় ছিলাম, ওরা নিচে ছিল। হঠাৎ ওখানে আমার একটু শারীরিক অসুবিধা হতে শুরু করে। আমার শারীরিক একটা নির্দিষ্ট অসুবিধা আছে, এবং সেই সময়টিতে আমার যে শারীরিক যে চেতন, সেই শারীরিক চেতন লুপ্ত হয়। শারীরিক চেতন আমার লুপ্ত হয়, যাকে বলে অজ্ঞান হয়ে যাওয়া, ব্ল্যাক আউট বলে আজকালকার দিনের ভাষায়। তো সেই ঘটনাটি ঘটে, জীবনে অসংখ্যবার ঘটেছে। ওই ঘটনাটি ঘটবে বলে আমার কোনো ভয় নেই। আমি বুঝতে পারছি ওই ঘটনাটার সম্মুখীন আমি হচ্ছি, এখনই আমি আমার জ্ঞান হারিয়ে ফেলবো, এখনই আমি পড়ে যাব, পড়ে গেলে আমার মাথা ফেটে যেতে পারে, আমার হাত পা ভেঙে যেতে পারে, সেগুলো সব আমি জানি। কিন্তু সেগুলোর জন্য আমার ভয় হচ্ছে না। আমার ভয় হচ্ছে যে আমি ওপরে এই অবস্থার মধ্যে থাকলে নিচের মানুষরা জানতে পারবে না, এবং নিচের মানুষরা জানতে না পেরে কোনো এক সময় যখন তারা দীর্ঘ সময়ে আমার আর খোঁজ খবর পাবে না, তখন তারা উদ্বিগ্ন হবে। তারা উদ্বিগ্ন হয়ে দৌড়ে আমার খোঁজ নিতে এসে সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে পড়ে গিয়ে ধাক্কা লেগে পা পিছলে কোনো রকমভাবে তারা হতে হবে না, তো সেই ভয়। তারা ভয় পাবে কি না এই ভেবে আমার ভয়। সেই জন্যে সারা জীবনে আমি তো যৌবন বয়স তো আমার এককালে ছিল। অসুস্থ মানুষেরও একটা যৌবন কাল থাকে, তো ছিল। একসময় আমারও তো অবাধ্যতা করার বয়স ছিল, কিন্তু বিশ্বাস করুন, আমি অবাধ্যতা করবার জন্যে মুখে অনেক কিছু বলেছি, অনেক কিছু আস্ফালন করেছি, কিন্তু অবাধ্যতা করে আমি কখনো দেখাতে পারিনি। কেন দেখাতে পারিনি না, অবাধ্যতা করে দেখাতে গিয়ে আমি যদি কোনো অস্বাভাবিক আচরণ করে ফেলি, তাহলে যাদের বিরুদ্ধে আমি অবাধ্যতাটা করলাম তারা ব্যতিব্যস্ত হবে, তারা ভয় পাবে, তারা কষ্ট পাবে, তারা দুঃখ পাবে। যাতে তারা ভীত না হয়, যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়, সেই ভয়ে আমি জীবনে কোনোদিন, আমার জীবন আচরণের মধ্যে আমি কোনোদিন কোনো অবাধ্যতা প্রদর্শন করতে পারিনি। এবার এটি যুবক বয়সের ছেলেমেয়েরা কি কি অবাধ্যতা আচরণ করে, যেমন দেখুন ব্যাকরণের বাইরে যে সামাজিক ভাষা, তার বাইরে কিছু ভাষা বলে থাকে। অল্প বয়সের ছেলেরা, বিশেষত আমাদের দেশে মেয়েরা তখন বলতো না, ইদানিংকালে অনেক মেয়েরাও বলছে অশ্লীল কথাবার্তা, তো ছেলেরাই বলে থাকতো। সেরকম কোনোদিন কোনো কথাবার্তা বলার আমার সাহস হয়নি। ডাল ভাত খাওয়ার বাইরে অন্য কিছু খাওয়া, কোনো নেশার বস্তু খেয়ে সামাজিক যে অনুশাসন, তথাকথিতভাবে যে অনুশাসন দেওয়া আছে, সেই অনুশাসনকে অমান্য করার মতো কিছু কাজ করা, কিছু পান করা, কিছু চর্বণ করা, কিছু ভক্ষণ করা, এই সমস্ত করবার জন্য মানসিক যে প্রস্তুতি দরকার, মানসিক যে বন্ধন মুক্তি থাকার দরকার, সেগুলো আমি আয়ত্ত করেছি বলে বিশ্বাস করি, কিন্তু সেগুলো আমি কখনো করে দেখাতে পারিনি। এই কারণে যে আমি ওগুলো করে দেখালে বাকিরা বিপন্ন হয়ে পড়বে না, তো অন্যরা যদি বিপন্ন হয়ে পড়ে তখন আমি তাদের কাছে অপরাধী হব। সেই ভয়ে আমি সেই কাজগুলি কখনো করতে পারিনি।
এবং সেই যে করতে পারিনি তার জন্য আমি বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। মানে আমি যা চেয়েছি জীবনে, যা কিছু আমার প্রার্থিত ছিল, সে প্রার্থিত বিষয়গুলোকে অর্জন করতে গেলে যে লড়াই করতে হয়, যে ত্যাগ করতে হয়, যে প্রতিবন্ধকতার মুখোমুখি দাঁড়াতে হয়, সেগুলো আমি করতে পারিনি। কারণ ওই একই, অন্যের কোনো ক্ষতি হবে না তো, অন্য ভীত হবে না তো, অন্য সন্ত্রস্ত হবে না তো, আমি অন্যের প্রতি অমানবিক হয়ে উঠব না তো, এই সব কারণে। আমার এক কবি বন্ধু আমাকে বলেছিলেন যে কবিরা তোমাকে কখনোই দলে নেবে না। কেন দলে নেবে? তুমি তো কবিদের জীবনের মধ্যে যে খামখেয়ালিপনা, যে আচরণবিধি থাকে, যাকে অনেক সময় সামাজিক লোকেরা অসামাজিক বলে, সেটা ভাষায়, সেটা খাদ্যে পানীয়ে, এবং সেটা মানুষের সঙ্গে মানুষের, মানুষের সঙ্গে মানুষীর, মানুষীর সঙ্গে মানুষীর, মানুষীর সঙ্গে মানুষের মেলামেশা ইত্যাদির উপরে যে নির্ভর করে, সেই সব কিছু আচরণ কোনোটাই আমার মধ্যে নেই। অর্থাৎ আমার মধ্যে কোনো কবি সুলভতা নেই। কবি হবার জন্যে যে প্রথমেই যে বন্ধন মুক্তিটা দরকার, সেই বন্ধন মুক্তি আমার নেই। আমার মধ্যে কিছু দায়বদ্ধতা আছে। সেই জন্যে সেই কবি বন্ধু যথার্থই বলেছিলেন, এবং বাস্তবিকও বৃহত্তর কবি সমাজ আমাকে কবি বলে এখনো পর্যন্ত স্বীকার করেনি, এবং করার কোনো সম্ভাবনাও নেই। কারণ আমি তো একটা জীবনে একটা কবিতা লিখতেও পারিনি। কবিতা তো আমি লিখতেও পারিনি। কবিতা লিখতে গেলেও তো সেই লড়াইয়ের প্রশ্ন মুখোমুখি এসে যাওয়ার সম্ভাবনা থাকে, যে আমি যেটা লিখছি, এতকাল ধরে যা লিখে আসা হয়েছে, তাকে কোথাও বিপন্ন করে তুলবে না তো? মানুষ কখনো ভেবে বসবে না তো যে এ আমি কি লিখেছি? মানুষের কষ্ট হবে না তো? কবিতার উপর মানুষের যে আনুগত্য, যে ভালোবাসা, সেটা নষ্ট হবে না তো? এই সব কারণে আমি ভয় পেয়েছি। আর ভয় পেলে, যে ভয় পায় সে কখনো কবিতা লিখতে পারে না। ভীত লোক, একজন ভীত লোক যুদ্ধ করতে পারে, খুন খারাপি করতে পারে। বাস্তবিক অর্থে যারা খুন খারাপি করে তারা সবাই খুবই ভীত। আত্মরক্ষার্থে তারা খুন খারাপি করে, অন্যের উপর পীড়ন করে, অন্যের উপর দমন পীড়ন করে নিজেকে বাঁচাবার জন্য। সে ভীত ব্যক্তি। কিন্তু সেই ভীত ব্যক্তি কখনো কবিতা লিখতে পারবে না। কবিতা লিখতে গেলে মানুষকে সাহসী হতে হয়। তো সেই সাহস আমার জীবনে নেই, আমি ভয় পাই বলে আমার কবিতা লেখা হয়নি। এটা কবিতা লিখি, কবিতা পড়ি, কবি এরকম একটা ভান করতে খুব একটা ভয় লাগে না, কিন্তু আমি ভয় পাই। অন্যান্য সমস্ত কিছুতেই আমি ভয় পাই। আমি কোনো একটা কাজ করব, খুব একটা সাধারণ কাজ, আজকালকার দিনের 3 বছর 4 বছর 5 বছর 6 বছরের ছেলেমেয়েরা অক্লেশে সেসব কাজ করে দেয়। কিন্তু আমি সেই কাজটা করতে যাওয়ার আগে প্রচণ্ড রকমের ভয় পাই, জড় পদার্থগুলোকে পর্যন্ত ভয় পাই। মনে আছে যখন আমাদের চাকরি জীবনে কম্পিউটার প্রবেশ করলো, তখন আমাদের ওই হাতে কলমে করা কাজ ছেড়ে আমাদের কম্পিউটারে কাজ করতে হবে। তাই আমি খোলা বাজারে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ঢুকলাম। সেখানে আমি কম্পিউটার কিভাবে অপারেট করতে হয়, কিভাবে কিবোর্ড চালাতে হয়, কিভাবে মাউস চালাতে হয়, কিভাবে কার্সারটিকে নিয়ন্ত্রণে আনতে হয়, এইগুলো শেখবার জন্য, কোন যন্ত্রটার কি নাম, এগুলো শেখবার জন্য আমি সেই স্কুলটিতে আমি ভর্তি হলাম, ইনস্টিটিউশনটিতে আমি ভর্তি হলাম। কিন্তু ভর্তি হয়ে আমাকে যখন ওই একটি কম্পিউটার মেশিনের সামনে বসিয়ে দেওয়া হলো এবং বিভিন্ন পার্টসগুলোর নাম তারা একবার বলে গেল, আমি মনে রাখতে পারলাম না, যথারীতি ভুলে গেলাম। এবং সবগুলোকেই আমার যন্ত্র, একটি নাম মনে পড়ছিল যে সেগুলো সবই যন্ত্র, কোনোটি ছোট যন্ত্র, কোনোটি বড় যন্ত্র, সবগুলোই আমার কাছে যন্ত্র। এবং তারা সবাই আমার কাছে বোবা, তারা সবাই আমার কাছে কঠিন, মানে হাত দিলে যখন আমি তাদেরকে ছুঁচ্ছি আমি কাঠিন্য অনুভব করছি। তো তখন সেই ইনস্টিটিউশনেই
বিভিন্ন রকম গেম টেম খেলে, কম্পিউটার চালানো শিখছে, গেম খেলছে। এরকম একটি বাচ্চা মেয়ে, 6 বছর কি 7 বছর বয়স হবে, সে আমাকে ততদিন আগেই দাদু বলে সম্বোধন করেছিল। ধরুন আজ থেকে সেটা 30 বছর আগে। তো তখনই সে আমাকে দাদু বলে সম্বোধন করে বলেছিল, দাদু তুমি পারছো না, এসো আমি তোমাকে শিখিয়ে দিই। তার মধ্যে কিন্তু কোনো ভয় ছিল না। আমার মধ্যে ভয়। আমি ভাবছি এই মেশিনটার এখানে হাত দেবো, মেশিনটা কী আচরণ করবে, মেশিনটা খারাপ হয়ে যাবে কিনা, মেশিনটা বিস্ফোরণ করবে কিনা, এই সমস্ত ভয়। এই যে আমরা এখন মোবাইলগুলি ব্যবহার করি, এতদিন তো মোবাইলটি ব্যবহার করছি, এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি প্রায় ধরুন আমার 30 বছর কি আরও বেশি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি। এখনও কিন্তু ওই অ্যান্ড্রয়েড ফোনটিকে আমি কিন্তু খুব ভয় পাই। তার অনেক অনেক জায়গা আছে, ভেতরে গলি ঘুজিয়ে অনেক জায়গা আছে যেখানে আমি এখনও তাকিয়ে দেখিনি। স্পর্শ করা তো দূরের কথা, এখন আমি তাকিয়ে দেখিনি, ভয় পাই। কি জানে তাকিয়ে দেখলে যদি কিছু হয়ে যায়, যদি স্পর্শ করলে কিছু হয়ে যায়, যদি ফোনটা খারাপ হয়ে যায়, অথবা যদি আমি খারাপ হয়ে যাই। খারাপ হয়ে যাবার যে দায়, সেই দায় নিতে ভয় পাই। খারাপ কাউকে করে ফেলার দায় নিতে ভয় পাই, নিজেকে খারাপ করে ফেলার দায় নিতে ভয় পাই। তাহলে এত রকমের ভয়। অথচ এখন দেখুন একটা জন্ম থেকে একটা বাচ্চা ছেলে, সে একটা মোবাইল ফোন নিয়ে খেলতে খেলতেই বড় হচ্ছে, তার কাছে ভয়ের কোনো গল্প নেই। তার খারাপ করে ফেলা, যে খারাপ করা যায় এই জাতীয় কোনো সেন্সই তার মধ্যে নেই। একটা মোবাইল ফোন ঠিকমতো ব্যবহার করতে না পারলে মোবাইলটা খারাপ হয়ে যাবে, বা মোবাইলটার বিস্ফোরণ হতে পারে, ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, তার আচার আচরণ পাল্টে যেতে পারে, এই জাতীয় কোনো ভাবনা চিন্তাই সেই শিশুটির কাছে নেই। সে সেই মোবাইলটিকে অক্লেশে খেলনা হিসেবে ব্যবহার করছে, এবং খেলনা হিসেবে ব্যবহার করতে করতে ওই মোবাইলটি ওই ছেলেটির সঙ্গে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠছে। অর্থাৎ ওই যন্ত্রটি এবং ওই শিশুটি দুজনে এক এবং অভিন্ন হয়ে পড়ছে। কিন্তু আমাদের কাছে যন্ত্রটি যন্ত্রই থেকে গেল, বিশেষত আমার কাছে। ওই যন্ত্রটি আমার বন্ধু হয়ে উঠতে পারলো না, বা আমি ওই যন্ত্রটির বন্ধু হয়ে উঠতে পারলাম না। কারণ ভয় পাই আমি। তা এত বিচিত্র রকমের ভয় নিয়ে আমাদের টিকে থাকা। এমনকি আরেকটি ভয়ের কথা বলবো, যে আজকাল মানুষ দেখবেন বিভিন্ন রকম ভালো আচরণ করার চেষ্টা করে, কেউ সমাজ সেবা করার চেষ্টা করে, কেউ সুস্থ রাজনৈতিক ভাবনা চিন্তার কথা, আচার আচরণের কথা চিন্তা করে, কেউ দান ধ্যান ইত্যাদি করতে চিন্তা করে, কেউ ধর্মের লাইনে যাবার কথা চিন্তা করে। এইসব করে তারা নিজেদেরকে ভালো প্রতিপন্ন করতে চান। আমার সেখানেও ভয় লাগে, ভালো হয়ে ওঠার ভয়। কারণ ভালো হয়ে উঠতে গেলে যে গুণাবলীগুলো আমাকে জন্ম থেকে দেওয়া নেই, আমার চরিত্রের মধ্যে, আমার শারীরিক কাঠামোর মধ্যে, আমার মস্তিষ্কের প্রগাঢ়তার মধ্যে যে কাঠামোগুলো, যে বিষয়গুলি দেওয়া নেই, সেই বিষয়গুলি আমি অর্জন করলে যা আমার মধ্যে দেওয়া আছে সেগুলো বিপন্ন হয়ে পড়বে না তো? অর্থাৎ কোথাও আমি কৃত্রিম হয়ে পড়ব না তো? ভালো হওয়ার দায় প্রচুর পরিমাণে ভালো হওয়ার দায়। কারণ আমি মনে করুন একজন সমাজসেবক হতে গেলাম, তা একজন সমাজসেবককে সে যেমন প্রচুর মানুষের উপকার করার তার যেমন সুযোগ থাকে, সে যেমন গরিব দুঃখী আর্তজনের সেবা করতে পারে, তেমনি প্রচুর প্রতারক মানুষ তাকে ঠকাবার সুযোগ কিন্তু নেবে। যখন সেই প্রতারকদের দ্বারা আমরা প্রতারিত হব, তখন যিনি ভালো হতে চাইছেন তার মাথায় কিন্তু এটা মনে রাখতে হবে যে তিনি গরিব মানুষের সেবা করতে এসছেন, অসুস্থ মানুষের সেবা করতে এসছেন, দুস্থ মানুষের সেবা করতে এসছেন, পঙ্গু মানুষের সেবা যেমন করতে এসছেন, তেমনি তিনি একজন প্রতারকেরও সেবা করতে এসছেন। তাই প্রতারক তাকে ঠকিয়ে যদি খুশি হয়, সে যদি প্রতারক তাকে ঠকিয়ে যদি উপকৃত হয়,
তাহলে সেই প্রতারকের কাছে প্রতারিত হওয়াতেও তার সাফল্য, তার সার্থকতা, সেখানেও তিনি মহৎ হয়ে উঠতে পারবেন। কিন্তু এতটা ভালো কি আপনি, আমি, আমরা কেউ কোনোদিন হতে পারবো? কেউ কোনোদিন কোনো কালে হয়েছেন? তেমনটার উদাহরণ যদি বলতে হয় তাহলে যিশুর কথা এসে যাবে। যখন তাকে পেরেকে করে গাঁথা হচ্ছে, তখনও যারা পেরেক দিয়ে গাঁথছে তাদের মঙ্গল চিন্তা করছেন। এটা বাস্তবে কতটা সত্য ছিল কি না ছিল সেই ইতিহাস আজ আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমাদের ওই কাহিনীটুকুর উপরে, ওই ধর্মীয় প্রচারটুকুর উপরেই আমাদের বিশ্বাস করতে হয়। বিশ্বাস করলে বিশ্বাস করুন, না করলে না করুন। আপনি বিশ্বাস করলেও বিশ্বাস, আপনি যেটা অবিশ্বাস করছেন সেটাও এক ধরনের বিশ্বাস। তাই বিশ্বাস করে ফেলার যেমন ভয় থাকে, অবিশ্বাস করে ফেলারও তো ভয় থাকে। আমি বিশ্বাস করে ফেললাম, করে আমি কোনো মিথ্যে জিনিসকে মেনে নিলাম না তো। আবার আমি অবিশ্বাস করে ফেললাম, অবিশ্বাস করে কোনো সত্য জিনিসকে অস্বীকার করলাম না তো। ভয়, প্রতি মুহূর্তে ভয়। এত যে বিপুল ভয়ের আয়োজন একটা মানুষের জীবনে থাকতে পারে। এখন মানুষ ভাবতেই পারে যে আরে বাবা, একটা বুড়ো ধেরে লোক সামান্য একটা কাজ করতে গিয়ে ভয় পায় কেন? মনে করুন আমি পুকুর পাড়ে, আজকাল আর গ্রামে গেলে সেরকম পুকুর পাবেন না, ছোট একটা পুকুর, তাতে কিছু মাছ আছে, ছোট বড় মেঝো মাছ আছে। সেখানে আপনি একটা হাতের ছিপ নিয়ে পুকুর পাড়ে বসে মাছ ধরতে বসলেন। তো যারা মাছ ধরতে বসে তারা একটা হাতে ছিপ নেয়, মাছ ধরবার জন্য কিছু খাবার নেয়, কিছু চার নেয়, পুকুরের জলের মধ্যে মশলা, সেগুলো ফেলে দিলে মাছগুলো এক জায়গায় জড়ো হয়, ছিপের কাছে আসে। তখন মাছটা ওই বড়শিতে যে খাবারটা দেয়া আছে সেটা খাবার জন্যে মাছটা আসে, এবং সেই মুহূর্তেই ছিপটাতে টান দিতে হয় এবং মাছটা তাতে ধরা পড়ে। এখন আমি পুকুর পাড়ে একটা ছিপ নিয়ে বসলাম। আমার প্রথমেই ভয় হতে লাগলো যে পুকুর পাড়ে আমি যে জায়গাটা বসে আছি তার তলায় অনেকটা জায়গা জলে খেয়ে গেছে, তলায় অনেকটা জায়গা খেয়ে গেছে, ওপরে খানিকটা অংশ ঝুলে আছে। সেই জায়গাটা খসে আমি জলের মধ্যে পড়ে যাব না তো, আমার ভয়। আমি যেখানটা বসে আছি তার চারপাশে একটু বন জঙ্গল আছে, দু চারটে ছোট ছোট গর্তও দেখা যাচ্ছে। সেখান থেকে কোনো সাপদ প্রাণী, সাপ এবং ইত্যাদি বেরিয়ে আসবে না তো, ভয়। আমি পুকুরের মধ্যে ছিপটা ফেলে ফাতনার দিকে তাকিয়ে বসে আছি। কখন ফাতনাটা নড়ে উঠবে, নড়ে উঠলে আমাকে কি করতে হবে এবং আমি করতে পারবো কি না এই ভেবে আমার ভয় লাগে। তার থেকে আমার মনে হয় মাছ যদি না খায়, ফাতনা যদি না নড়ে, তাহলে আমি বেশ আছি, ভালো আছি। কিন্তু ফাতনা যদি নড়ে যায় তখন আমাকে ছিপে টান মারতে হবে, মাছটাকে তুলতে হবে, মাছটাকে বড়শি থেকে ছাড়াতে হবে, সংগ্রহ করতে হবে, এই ভয়। মাছ না হয়তো অন্য কিছুও হতে পারে, বাস্তবিক একবার জীবনে হয়েও ছিল, মাছের পরিবর্তে অন্য একটি প্রাণী। তো এইসব ভয়, ভয় কত বিচিত্র রকমের। কল্পনার ভয়, ছেলেবেলায় আমাদেরকে তো ভয় দেখিয়ে অভিভাবকরা বসে আনতে চাইতেন, সেই ভয় আমাদের অস্থিমজ্জার ভেতরে ঢুকে বসে আছে। ভয় নিজেই বিভিন্ন রকমের আকার আকৃতি গ্রহণ করে। একটা প্রাপ্তবয়স্ক ধীরে লোক তার যথার্থ ব্যাখ্যা দিতে পারবে না, কারণ বিশ্লেষণ করতে পারবে না, কিন্তু সে ভয় পায়, ভয় পায়। যেমন মনে করুন একটা লোক লটারি কাটছে, লটারির টিকিট কাটছে কাটছে কাটছে, হঠাৎ করে তার যদি 1 কোটি টাকা লটারিতে টিকিট, লটারি লেগে যায়, তাহলে সেই 1 কোটি টাকাটা নিয়ে সে কি করবে? 1 কোটি টাকা কত, কিভাবে সেটা সংগ্রহ করতে হয়? কেউ তার কাছ থেকে টিকিটটা ঠকিয়ে নিয়ে নেবে না তো? কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে টাকাটা ক্লেম করতে হবে, টাকাটা পাওয়ার পর সেই টাকাটার সঙ্গে আমাকে কেমন আচরণ করতে হবে, টাকাটা আমাকে নিয়ন্ত্রণ করবে না আমি টাকাটাকে নিয়ন্ত্রণ করব,
আমার সঙ্গে আমার পাশাপাশি যে লোকজনেরা আছে তখন তারা কেমন আচরণ করবে, তাদের সঙ্গে আমার তখন কেমন আচরণ করা সঙ্গত হবে, এইসব বিবিধ রকমের দুশ্চিন্তার ভয়। আর তখন মনে মনে হয় যে লটারির টিকিটটা আমি কেটেছি, লটারিটাও যদি আমার নামে লাগে তো লাগুক, টাকাটা অন্যের অ্যাকাউন্টে চলে যাক। এই ধরনের চিন্তা করে নিজেকে একটু আরাম দেওয়ার চেষ্টা করতে হয়। বিশ্বাস হয় না আপনাদের, কিন্তু আমি জানি আপনারা যদি প্রত্যেকে নিজেকে বিশ্লেষণ করেন, নিজেকে চেনেন, নিজেকে আয়নার সামনে গিয়ে দাঁড়ান, দেখেন, চিনে উঠতে পারেন, তাহলে বুঝতে পারবেন এই সব ভয়গুলো আপনাদের অনেকের মধ্যেই আছে, বা হয়তো প্রায় সকলের মধ্যেই আছে। হয়তো ক্রমশ সভ্যতার যে বিবর্তন ঘটছে এই মুহূর্তে, তাতে হয়তো মানুষের মধ্যে এই জাতীয় অনেক ভয় আস্তে আস্তে কেটে যাচ্ছে। কিন্তু ভয় তার নিজের জায়গা ছেড়ে দেবে না, সে তার পোশাক পরিচ্ছদ পরিবর্তন করছে, তার প্রকাশ পরিবর্তন করছে, তার আকার আকৃতির পরিবর্তন করছে। কিন্তু ভয় মানুষের জীবনে থেকে যাবে, ভয় থেকে যাবে, ভয় থেকে যাবে, ভয় থেকে যাবে। কিন্তু তবু আমাদেরকে নির্ভীক হতে হবে, আমাদেরকে নির্ভীক হওয়ার চর্চা করতে হবে। নচেত কোথাও ভয় আমাদেরকে জয় করে ফেলবে না তো, সেই ভয়ে আমরা ভীত হয়ে উঠব। ভয় আমাদেরকে জয় করে ফেলবে, এই ভয়ে যাতে ভীত না হই। ভয় আমার মেরুদণ্ডকে গ্রাস যাতে না করে ফেলতে পারে, তার জন্য ভয়ের বিরুদ্ধে আমাকে লড়াই জারি রাখতে হবে। নমস্কার।